হ্যালো, আমি আফরিন জাহান মারিয়া। আপনাদের আবারও আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা কথা বলবো বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অরক্ষণীয় উপন্যাসটি নিয়ে। তো অরক্ষণীয় উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল 1916 সালে। এটি মূলত একটি সামাজিক উপন্যাস। তো প্রথমেই যদি আমরা অরক্ষণীয় শব্দটির উপর একটু মনোযোগ দিই, তাহলে আমরা দেখতে পাই যে অরক্ষণীয় শব্দটির অর্থ যে মেয়ের বিয়ের বয়স অতিক্রম হয়ে গিয়েছে, অথবা যে মেয়েকে আর অবিবাহিত রাখা উচিত না। তো এখান থেকে মূলত উপন্যাসের একটা মোটামুটি ধারণা পাওয়া যায় যে উপন্যাসটা কি রিলেটেড হতে পারে। তো এখানে মূলত তৎকালীন হিন্দু সমাজে বিবাহযোগ্য মেয়েকে বিয়ে দিতে না পারলে তার এবং তার পরিবারের উপর যে সামাজিক বঞ্চনা লাঞ্ছনাটা যায়, সেই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো শরৎচন্দ্র এমনিতেই আমার প্রিয় লেখক, সে বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না। তো তার অন্যান্য লেখার মতো এই লেখাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জ্ঞানদার সাথে পরিচিত হই। তার বাবা প্রিয়নাথ এবং মা দুর্গামণির একমাত্র মেয়ে জ্ঞানদা, যার বয়স 15 বছর, তার গায়ের রং শ্যামবর্ণ এবং তার এখনো বিয়ে হয়নি। তো তার বাবা 30 টাকা মাইনের চাকরি করে, তার গায়ের রং শ্যামলা, তার 15 বছর বয়স, আর তার এখনো বিয়ে হয়নি। তাহলে তার এবং তার পরিবারের উপর দিক কি যাচ্ছে, তার মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে যাচ্ছি, এখান থেকে বুঝতেই পারছি। তো এই পর্যায়ে উপন্যাসের আরো একটা কেন্দ্রীয় চরিত্র যার নাম অতুল, তার সাথে আমরা পরিচিত হই। তো এখানে মূলত জ্ঞানদার সাথে অতুলের একটা ভালোবাসার সম্পর্ক দেখানো হয়েছে। তো অতুল হচ্ছে ওর মায়ের সাথে তীর্থে গিয়েছিল, সেখান থেকে ওর মায়ের নাম করে এক মুঠ চুড়ি কিনে এনে জ্ঞানদাকে উপহার দেয়। তো এই পর্যায়ে এসে হচ্ছে জ্ঞানদার বাবা অনেক অসুস্থ হয়ে যায়, একদম মৃত্যু পথযাত্রী হয়ে যায়। তখন গ্রামের অন্যান্য পাড়া প্রতিবেশীর মতোই অতুলও হচ্ছে জ্ঞানদার বাবাকে দেখতে আসে। তখন হচ্ছে জ্ঞানদা অতুলের পায়ে পড়ে অনেক কান্নাকাটি করে, বলে কারণ জ্ঞানদার বাবা যখন সুস্থ ছিল তখন জ্ঞানদার বিয়ে হয়নি, এই জন্য হচ্ছে ওর বাবার আর ওর মায়ের মধ্যে অনেক ঝামেলা হতো। মানে তখনকার হিন্দু সমাজে তো প্রচলন ছিল নির্দিষ্ট বয়সের মধ্যে মেয়েকে বিয়ে দিতে না পারলে সমাজে তাদের জাত যাবে, তাদেরকে এক ঘরে করে দিবে, এমন অনেক অনেক ঝামেলা ছিল। তো সেই জন্য সেটা নিয়ে বাবা মা অনেক টেনশনে থাকতো ওর বিয়ে নিয়ে। তো তখন জ্ঞানদা অতুলের পায়ে পড়ে কান্নাকাটি করে বলে যে অ্যাটলিস্ট তুমি বাবাকে মৃত্যু পথ যাত্রায় একটু একটু একটা কথা দাও, যাতে বাবা অ্যাটলিস্ট একটু শান্তিতে নিশ্চিন্ত হয়ে মৃত্যুবরণ করতে পারে। তো এই পর্যায়ে এসে হচ্ছে অতুল ওর কান্নাকাটি দেখে ইমোশনাল হয়ে হচ্ছে ওর বাবার পাশে বসে কথা দেয় যে আজকে থেকে জ্ঞানদার সব দায়িত্ব আমি নিলাম। তো তারপরে জ্ঞানদার বাবা মারা যায়। মারা যাওয়ার পরে এখন জ্ঞানদার মা তো ভেবেছিল যে হচ্ছে অতুল কথা দিয়েছে, অতুল আধুনিক ছেলে, ওর মধ্যে এত নাই, ওর কথা রাখবে। যাই হোক, ওরা দুইজন তো মোটামুটি নিশ্চিন্ত ছিল যে অ্যাটলিস্ট জ্ঞানদার একটা মানে একটা গতি হয়েছে। তার কিছুদিন পরে জ্ঞানদা আর ওর মা হচ্ছে ওর মামা বাড়িতে কিছুদিনের জন্য ঘুরতে যায়। সেখানে আবার অনেক ম্যালেরিয়ার প্রভাব ছিল, ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যাচ্ছিল। তো সেখানে যাওয়ার পরে জ্ঞানদা অসুস্থ হয়ে যায়, ম্যালেরিয়াতে আক্রান্ত হয়। এমনিতেই ও দেখতে একটু ভালো না, তার মধ্যে ম্যালেরিয়াতে ভুগে, জ্বরে ভুগে অনাহারে থাকতে থাকতে ওর অবস্থা আরো খারাপ হয়ে যায়, মাথার চুল পড়ে যায়, দেন হচ্ছে আরো শরীর একদম কঙ্কাল সার হয়ে যায়। ওর মাও ওখানে গিয়ে ম্যালেরিয়াতে আক্রান্ত হয়। যাই হোক জ্ঞানদা একটু সুস্থ হয়। তারপর ওর মার জ্বর নিয়ে ওরা হচ্ছে ওদের বাড়িতে আবার ফিরে আসে। ফিরে আসার পরে না, ওরা যখন ওখানে ছিল তখন হচ্ছে জ্ঞানদা যখন অসুস্থ হয়ে যায়, তখন ওর মা হচ্ছে ওর অসুস্থতা নিয়ে অতুলকে অনেক চিঠি টিঠি লেখে, কিন্তু অতুল তেমন ভাবে পাত্তা দিচ্ছিল না। তো এইভাবেই দিন যাচ্ছিল। একটা পর্যায়ে গিয়ে ওরা বুঝতে পারে যে অতুল আসলে চেঞ্জ হয়ে গিয়েছে, অতুল ওর কথা রাখবে না। তো এটা জানার পরে, এটা বুঝার পরে ওরা দুজন অনেক কষ্ট পায়। যাই হোক, তার কিছুদিন পরে হচ্ছে ওরা ওদের বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পরে যে আরো শিওর হয়, কারণ জ্ঞানদারীর যে ছোট কাকা ছিল, তার যে মেয়ে ছিল, বড় মেয়ে মাধবী, শুনতে পায় যে সেই মাধবীর সাথে অতুলের বিয়ে ঠিক হয়েছে, অতুল নিজেই ওই মেয়েকে পছন্দ করছে। যাই হোক, তারা নিশ্চিন্ত হয় যে অতুল তো ওকে বিয়ে করবে না। তারপরে এখন ওর মা ভাবছিল যে অতুল তো তার কথা রাখলো না, সেও এমন অসুস্থ, সেও একদম মৃত্যু পথ যাত্রী হয়ে যায়। তো সে ভাবে যে তার মেয়ের একটা গতি করে দিয়ে যাওয়া উচিত, আসলে মেয়ের বয়সও এভাবে পার হয়ে যাচ্ছে, তো মেয়েকে বিয়ে দেওয়া উচিত। কিন্তু অনেক চেষ্টা করে কোনো ভালো ছেলের সাথে তোর বিয়ে দেওয়া যায় না,
এক পর্যায়ে গিয়ে ওর মা শুধু ভাবতে থাকে যে কোনো মতে একটা ছেলে পেলেই হলো, সে 60 বছরের বুড়া হলেও সমস্যা নেই, এমন ভেবে মানে। কিন্তু 60 বছরের একটা বুড়াও জ্ঞানদাকে পছন্দ করে না। তো ওর বিয়ে নিয়ে এখানে যে দৃশ্যটা দেখানো হয়েছে সেটা অনেক হার্ট টাচিং ছিল। মানে এই অংশটা পড়ার পরে না সমাজের মানুষের প্রতি এক ধরনের বিতৃষ্ণা চলে আসবে, এটা পড়ে আমার অনেক খারাপ লাগছে। যাই হোক, কিন্তু ওর মা অনেক চেষ্টা করেও কোনোভাবে ওর বিয়ে দিতে পারে না। তারপর ওর মা তো মারা যায়। মারা যাওয়ার পরে হচ্ছে আর কি, তারপরে কি অতুলের মনোভাব চেঞ্জ হয় সেটা জানতে হলে আপনাদেরকে উপন্যাসটা পড়তে হবে। তো এই উপন্যাস থেকে আমরা কি দেখতে পাই? এই উপন্যাসে মূলত একটা অসহায় পরিবারের নীরব আত্মচিৎকার আমরা দেখতে পাই। একটা মেয়ে যে দেখতে একটু অসুন্দর, তার জীবনে যে কত সংগ্রাম সেই বিষয়টা, আর তার উপর যদি তার আর্থিক অবস্থা এমন হয় তার জীবনে যে কত কিছু তাকে সহ্য করতে হয় সেই বিষয়টা এখানে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একজন অসহায় মায়ের তার মেয়েকে ঘিরে আসা আকাঙ্ক্ষা, অভিমান, ভালোবাসা এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। যাই হোক, সর্বোপরি একটা গরিব, দুঃখী, অসহায় মেয়ের জীবনের সংগ্রাম এখানে আমরা দেখতে পাই। যাই হোক, আমার কাছে উপন্যাসটা পার্সোনালি অনেক ভালো লেগেছে। আর লাস্টের দিকে একটা টুইস্ট আছে, সেটা জানতে হলে আপনাদেরকে উপন্যাসটা পড়তে হবে। তো এখান থেকে এই যে একটা মেয়ে দেখতে একটু অসুন্দর হলে তার বিয়ে নিয়ে এত যে ঝামেলা হয় এটা কিন্তু এখনো আমাদের সমাজে প্রচলিত। তা আমাদের আসলে এই মনোভাবটা চেঞ্জ করা উচিত। মানুষের অন্তরের সৌন্দর্য থেকে তার বাইরের সৌন্দর্যটাকে যখন প্রাধান্য দেওয়া হয় তখন আসলে আর কিছুই বলার থাকে না। তো আমাদের এগুলা চেঞ্জ করা উচিত। আমার মনে হয় মানুষের বাহ্যিক সৌন্দর্যের থেকে তার অন্তরের সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, আমার কাছে উপন্যাসটা অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, গুড বাই।